আগামীকালকে বাও এবং হুয়োর বিয়ের আয়োজন করা হবে, তাই বাওয়ের জন্য বিয়ের পোশাক নিয়ে আসা হয়। সে একেবারে মনমরা হয়েছিল, কেননা এই বিয়েতে তার তো কোনো মতই ছিল না। তাই সে কোনো মতে সেখানে দাঁড়িয়ে ওইভাবে বিয়ের পোশাকটি ট্রাই করতে থাকে। লিংজি সেখানে এসে দূর থেকে তাদেরকে দেখছিল। বাও তখন তাকে দেখতে পায় আর দৌড়ে সে বারান্দায় দেখতে চলে যায়। তবে ততক্ষণে লিংজি সেখান থেকে চলে গিয়েছিল। ও তো নিজের বিয়ের পোশাক দেখে অনেক খুশি ছিল। তখন হুয়োর বাবা তাকে বলে, এটা করা কি কোনোভাবে ঠিক হচ্ছে? কারণ বাও তো তাকে পছন্দই করে না। তাদের বিয়ের পরে হয়তো তারা কখনোই সুখী হবে না। তাদের ঘরের বাইরে দিয়ে দুই কাজিন তখন হেঁটে যাচ্ছিল। তখন তারা ঘরের ভেতর থেকে তাদের কথাবার্তা শুনতে পায়। হুয়োর বাবা নিজের ছেলেকে বলছিল তাদের বিয়ের পরে সে যেন আর লিংজির কোনো ক্ষতি না করে। যতই হোক সে তার বাবার প্রাণ বাঁচিয়েছে। সেদিন মাউন্টেনে যদি লিংজি তার প্রাণ না বাঁচাতো তাহলে হয়তো সে এতক্ষণ মারাই যেত। আর এইসব সত্যি তারা দুজনেই তো জেনে যায়। কিন্তু তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তাদের আওয়াজে হুয়ো টের পেয়ে যায় আর তাদের দুজনকে তো বন্দি করে ফেলে। সে তাদের দুজনের কোনো ক্ষতি করে না, সে শুধু তাদের দুজনকে বেঁধে রেখেছিল। যতই হোক বিয়ের পরে সে তো হবে তার শালা। তাদের বিয়ে শেষ হওয়ার পরে সে আবারও তাদের দুজনকে ছেড়ে দিবে। আজ তাদের দুজনের বিয়ে ছিল আর সেজন্য পুরো প্রাসাদটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। এরপরে তারা দুজনেই সেজেগুজে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। সেখানে সবার সামনে তাদের দুজনের বিয়ে পড়ানো হচ্ছিল। বিয়ে তো প্রায় অর্ধেক সম্পূর্ণ হয়েই গিয়েছিল, কিন্তু ঠিক তখনই সেখানে লিংজি চলে আসে। সে তার জাদুর মাধ্যমে বায়ুর উপরে তখন আঘাত করে, কিন্তু হুয়ো তাকে বাঁচিয়ে নেয়। সে তার সামনে নাটক করে অনেক ভালো সাজার চেষ্টা করে। এরপরে বাও নিজে হাতে তরোয়াল তুলে নিয়ে লিংজির কাছে এগিয়ে যায়। এরপরে লিংজিকে বাও জিজ্ঞাসা করে, তুমি কি আজও এখানে এসেছো আমার ভিতর থেকে তোমার সোলটি বের করে নেওয়ার জন্য? সে তখন বলে হ্যাঁ। বাও এখন আর তাকে নিজের হার্ট এবং সোল দিতে রাজি ছিল না। সে উল্টো তার বুকে আঘাত করে বসে আর সে বলে সে তাকে একটুও ভালোবাসে না। এটাই হলো তার আসল উত্তর। লিংজি তো তখন কষ্টে পাগলের মতো হাসতে শুরু করে দেয় এবং সে কষ্টে পড়ে বলে, আজ পর্যন্ত তোমাকে আমি এতবার প্রোটেস্ট করেছি, আর আজ তুমি আমাকে এই প্রতিদান দিলে। আমি কখনোই তোমাকে কোনো মিথ্যা বলিনি। আমি আসলে সেই জিনিসটাই নিতে এসেছিলাম যেটা আসলে আমার জিনিস। তুমি যখন আমাকে এতটাই কম বিশ্বাস করো তাহলে আজ তুমি আমাকে মেরেই ফেলো। আমি আজ পর্যন্ত তোমাকে শুধু মন থেকে ভালোবেসে এসেছি, বিশ্বাস করে এসেছি, কিন্তু তুমি কি একবারও আমার কাছে থেকে সত্যিটা জানতে চেয়েছিলে? এসব কিছু বলেই সে তরোয়ালটি ভেঙে ফেলে এবং কাঁদতে কাঁদতে হুয়োর বাবাকে বলে সে যেন আজ অন্তত সত্যি কথাটা বলে। সে তার বাবার দিকে তাকিয়ে বলে, লিংজি কি আসলে সেদিন মাউন্টেনে তাদের একটা লোকেরও ক্ষতি করেছিল? তারা তো সবাই চুপ করেছিল। বাও তো শুধু তাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল সত্যিটা জানার জন্য। সে তখন তার মাস্টারের কাছে সত্যিটা জানতে চায়, কিন্তু সে আর তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দুই কাজিন মিলে তো তাদের বাঁধন খুলে ফেলে আর সেখানে গার্ডদেরকে মেরে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। আর তারা সোজা বাওয়ের কাছে চলে আসে আর এসে তাকে সব সত্যিটা বলে দেয় যে কিভাবে হুয়ো আর তার বাবা লিংজিকে নিয়ে ষড়যন্ত্র করেছিল যেন হুয়ো শুধুমাত্র তাকে বিয়ে করতে পারে। আর এটা শুনে তো বাও ভীষণ রেগে যায়। হুয়ো তখন তাকে বলে সে তাকে ছোটবেলার থেকেই পছন্দ করে, কিন্তু বাওকে সে কখনোই তার মাস্টারের সঙ্গে মেনে নিতে পারেনি আর এই জন্যই সে সবকিছু করেছিল। এখন তাদের দুজনের মধ্যে তো অনেক বেশি তর্ক শুরু হয়ে যায় আর এক পর্যায়ে বাও তো তাকে থাপ্পড় দিয়ে দেয়। হুয়ো তখন বলে ভুলে যেও না তুমি এখন আমার স্ত্রী, কিন্তু বাও তখন তাকে হাজবেন্ড হিসেবে মেনে নেয় না। সে তখন বলে এখন যদি তুমি লিংজির কাছে ফিরে যাও তাহলে সে কখনোই তোমাকে মেনে নিবে না, কারণ তুমি তার বুকে ছুরি দিয়ে আঘাত করেছো। বাও তখন কাঁদতে কাঁদতে বলে আমি জানি আমি অনেক বেশি ভুল করে ফেলেছি, সে হয়তো কখনোই আমাকে মেনে নিবে না, তাই আমি মরে গেলেই ভালো হবে। আর এটা বলেই সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। হুয়ো নিজের বিয়ের আসর থেকে ফিরে এসে নিজের সাজানো ঘরটি মন দিয়ে দেখে। এরপরে বাওয়ের দেয়া গিফট করা সে জামাটা টুকরো টুকরো করে কেটে ফেলে। বাও তো সারা রাত শুধু বসে বসে কান্না করছিল আর বসে বসে লিংজির জন্য খাতা ভরে ভরে শুধু সরি লিখে যাচ্ছিল। বাও তো এখন সবসময় লিংজিকে মিস করে। সে ওই সব জায়গায় ঘুরে বেড়ায় যেখানে এর আগে তারা দুজন একসাথে থেকেছে এবং একসাথে ঘুরে বেরিয়েছে। সে সারা দিন রাত লিংজির কথা ভেবে ভেবে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। তার এমন অবস্থা দেখে তার বাবাও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখন সে তার নিজের মেয়েকে বোঝায় আর সান্ত্বনা দেয় যেন সে এতটা ভেঙে না পড়ে। এদিকে অনেক সুন্দরী দেখতে একটা মেয়ে লিংজির খেয়াল রাখছিল। তাকে দাদিমা লিংজির শরীরের খেয়াল রাখার জন্য ঠিক করেছিল, অর্থাৎ সে ছিল একটা ডাক্তার। বাইরে থেকে তাদের দুজনকে দেখে প্রাসাদের লোকেরা সবাই বলা বলে করছিল আজ পর্যন্ত দাদিমা কখনোই কোনো মেয়েকে লিংজির এতটা কাছাকাছি আসতে দেয়নি আর এভাবে ঘরে তো প্রবেশ করতেই দেয়নি। নিশ্চয় দাদিমা জোয়ানকে অনেক পছন্দ করে। এই মেয়েটির নাম ছিল মূলত জোয়ান। দাদিমাকে দেখেও মনে হচ্ছিল সে আসলে জোয়ানকে অনেক বেশি পছন্দ করে। লিংজি তখন তার দাদিমাকে জিজ্ঞাসা করে সে কি ফক্স নিডলের ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছে। তার দাদিমা তখন তাকে জানায় যে ওটা ব্যবহার করেছে সে খুব সুন্দরভাবে সব প্রমাণ মুছে ফেলেছে, তাই তারা কোনোভাবে জানতে পারেনি এটা মূলত কার কাজ। লিংজি তখন খুবই সন্দেহ হচ্ছিল এটা নিশ্চয় তাদের প্রাসাদেরই কেউ হবে। এদিকে বাও তার বাবার সঙ্গে কথা বলে জানতে পারে তার ভেতরে স্পেশাল কিছু ক্ষমতা রয়েছে, যার কারণে তার রক্ত দিয়ে মূলত পাপেট কিংকে জাগানো সম্ভব। আর এই জন্য বাওকে ছোটবেলা থেকে অনেক সাবধানে আর নজরদারির মধ্যে রাখা
রাখা হয়। কিন্তু ইদানিং তার বাবার মনে হচ্ছে কেউ একজন খুব বেশি চেষ্টা করছে বাউয়ের ক্ষতি করার আর পাপেট কিংকে জাগানোর। বাউ তখন একটু চিন্তা ভাবনা করে বলে এটা তাদের পরিবার অথবা প্রাসাদের কেউই হবে, তা না হলে সে তাদের প্রাসাদের ব্যাপারে মানুষের কাছে কিভাবে গুজব রটাচ্ছে। এরপরে তার বাবাও কথাটি শুনে বিষয়টা বুঝতে পারে। সে তার মেয়ের এই বুদ্ধির জন্য অনেক বেশি প্রশংসা করে এবং তার মেয়েকে বলে আজ থেকে সে এই বিষয়টার অনেক ভালোভাবে খেয়াল রাখবে। বাউ সেই কালপিটকে ধরিয়ে দেওয়ার জন্য আরেকটা বড় প্ল্যান করে। এখন সে ব্রোকেন মুন মাউন্টেনে যেতে চায়। যেহেতু সেখানে পাপেট কিংকে লুকিয়ে রাখা আছে, তাই যদি বাউ সেখানে যায় তাহলে নিশ্চয়ই সেই লোকগুলো তাদের আত্মপ্রকাশ করবে। সে এখন তার বাবাকে নিয়ে বসে বসে প্ল্যান করে আর বলে তার বাবা যেন এখন প্রাসাদের সব গুরুত্বপূর্ণ লোকেদেরকে জানিয়ে দেয় যে তারা ব্রোকেন মুন মাউন্টেনে যাবে এবং সে তাদের সঙ্গে যাবে। তাহলে মাউন্টেনে পৌঁছে যাওয়া মাত্রই নিশ্চয়ই সেই লোকগুলো নিজের উদ্দেশ্য পূরণের জন্য আত্মপ্রকাশ করবে। এদিকে লিংজি যখন গাছের উপরে ঘুমিয়েছিল তখনই হঠাৎ করে পুরো প্রাসাদ কেঁপে ওঠে। তখন সে দেখতে পায় তাদের তৈরি করা ব্যারিয়ারের একটা অংশ ফুটো হয়ে গিয়েছে। এখনই জিনিসটাকে ঠিক করতে হবে। সে বাউয়ের জন্য মুরগি রান্না করছিল, কিন্তু এটা দেখে আচিয়ান মোটেও মন খারাপ করে না, বরং সে তার সঙ্গে অনেক ভালো ব্যবহারই করছিল, যেটা দেখে তো জিও আরো বেশি অবাক হয়ে যায়। চিয়ানের চোখে তো পানি ছলছল করছিল আর সে বলছিল আজ সে নিজের গ্রামে ফিরে যাচ্ছে। এরপরে আর তাদের কখনো দেখা হবে কিনা সে জানে না। তার জন্য তো এখন খুবই ভালোই হলো, কেননা সে আর কখনোই জিওকে জ্বালাবে না। এখন থেকে সে অনেক বেশি ভালো থাকবে। তার জন্য আর জিওর এখন কখনোই মন খারাপ হবে না। সে যেন ভালোভাবে থাকে এবং নিজের খেয়াল রাখে। আর এটা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে যায়। তার চলে যাবার কথা শুনে জিওর তো অনেক বেশি খারাপ লাগছিল। সে তাই চিয়ানের কাছে চলে যায় আর তাকে সেই চিরুনিটি গিফট করে যেটা সে মূলত মেলা থেকে কিনেছিল। জিও তখন তাকে মন খারাপ করতে বারণ করে আর বলে ব্রোকেন মুন মাউন্টেন থেকে ফিরে এসে আমি সবার প্রথমে তোমার গ্রামে গিয়ে তোমাকে খুঁজে বের করব। সে তাকে প্রমিস করে তারা দুজন সেখানে একসাথে সেদিন অনেক বেশি আনন্দ করবে। পরদিন সকালে তারা সবাই মিলে সেই ব্রোকেন মুন মাউন্টেনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জিও তার কাজিন বাউকে নিয়ে গাড়িতে উঠছিল। এদিকে তাকে ঢেকে রাখা দেখে মানুষজন অনেক রকমের প্রশ্ন করা শুরু করে দেয়। জিও তখন তাকে বলে সে তার চেহারা ঢেকে রেখেছে কারণ সারা রাত কান্না করার ফলে তার চোখ মুখের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এরপরে তারা সবাই মিলে বেরিয়ে পড়ে। এদিকে লিংজি তাদের ফক্স প্ল্যানের চারিদিকে তৈরি হওয়া সেই ফুটোগুলো বন্ধ করার জন্য সেখানে যায়। সে তাদের প্ল্যানে ঠিক করার কার্যক্রম শুরু করে দেয় আর এটা করতে তার অনেক বেশি শক্তির প্রয়োজন হচ্ছিল। যেহেতু তার কাছে তার একটি ছোল ছিল না, তাই এই কাজে তার অনেক বেশি এখন রিস্ক রয়েছে। সেখানে থাকা সবাই তার জন্য অনেক চিন্তা করছিল। আর এদিকে আমরা দেখতে পাই জিওর সাথে আসলে বাও না, তার কাজিন ওইভাবে সেজে এসেছিল। বাইরে সবাই জানতো সে বাও, কিন্তু আসলে সে ছিল চিয়ান। অন্যদিকে বাও তো একা একাই ফক্স প্ল্যানেটে যাবার জন্য বেরিয়ে পড়ে কারণ সে লিংজির সঙ্গে দেখা করতে চায়। আর সে মূলত তার কাছে থেকে মাপ চাবার জন্যই যাচ্ছিল। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে অনেক চড়াই উত্তর পেরিয়ে সে ওই পাহাড়ের উপরে অবশেষে পৌঁছে যায়, যেখানে মূলত ফক্স প্ল্যানে প্রবেশ করার রাস্তা পাওয়া যায়। কিন্তু এখানে সে কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না, কেননা এখানে এসে রাস্তা মূলত শেষ হয়ে গিয়েছে। তখনই পেছন থেকে আন্টি এসে তাকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে তাকে ফেলে দেয়। আর মনে মনে সে বলে যেহেতু সে তার ফাঁদে পা দিয়েই ফেলেছে, তাই সে তাকে বোঝাবে ভালোবাসার যন্ত্রণা মূলত কেমন হয়। সে তার জীবনকে আরো বেশি দুর্বিষহ করে তুলবে। এদিকে লিংজি তার সমস্ত পাওয়ার ব্যবহার করে এই ব্যারিয়ারটি ঠিক করে ফেলে, কিন্তু এরপরে হঠাৎ করে তার জাদু কাজ করা বন্ধ করে দেয়। তখনই বাও পাহাড়ের উপর থেকে পড়তে পড়তে সেই ব্যারিয়ারের ফাটল দিয়ে লিংজির কোলের উপরে এসেই পড়ে। অর্থাৎ ভুল করে হলেও সে মূলত সঠিক জায়গায় এসেই পড়েছে। লিংজি তো পুরো হতবাক হয়ে যায়। বাও তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তাকে দেখে তো লিংজির বন্ধু আর তার দাদিমা অনেক বেশি রেগে যায়, কারণ তারা জানতো বাউয়ের জন্য মূলত লিংজির আজ এত কষ্ট। বাও তো খুশি হয়ে তার কাছে যাচ্ছিল, তখনই সে তার দিকে তরল তাক করে আর বাউকে সে বলে যদি সে এখান থেকে চলে না যায় তাহলে সে তাকে মেরে ফেলবে। বাও তো তার হাতে মরতে প্রস্তুতি ছিল। সে নিজের ভুলের জন্য তার কাছে থাকা তরল দিয়ে নিজের বুকে আঘাত করে। বাও তখন বলে আমি যেভাবে তোমাকে আঘাত করেছিলাম সেভাবেও আমি আঘাত নিলাম। এটা বলে সে লিংজির কাছ থেকে মাপ চাইছিল, কিন্তু লিংজি বলে এখন তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। দাদিমা তখন বাউকে জেলের মধ্যে আটকে দেয়। এই জেলটা মূলত জাদুর ব্যারিয়ারের সাহায্যে তৈরি করা ছিল, যার কারণে সে এটাতে স্পর্শ করতেও পারছিল না। এখানে তার অনেক বেশি ঠান্ডা লাগছিল। এদিকে লিংজি বসে তার ক্ষত স্থানটি হিল করার চেষ্টা করছিল, কেননা একটু আগে বাও তার বুকে যে আঘাতটি করেছিল সেই আঘাতটা বাও শুধু একাই পায়নি, মূলত সেই আঘাতটা তারও লেগেছে, কেননা সেই আঘাতটি মূলত লিংজির ছোলে আঘাত হয়েছিল। এদিকে ছোট প্রিন্স বাউয়ের কাছে যায় আর তাকে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে তুমি তাহলে লিংজিকে আঘাত করেছিলে? মানুষেরা দেখতে কতটা অদ্ভুত হয়, তোমাকে দেখতে তো একটু সুন্দর লাগছে না, তোমার তো নাকটা অনেক বোচা, চোখ ছোট। সরাসরি এভাবে অপমান হতে দেখে বাও তো অনেক বেশি রেগে যায়। বাও তখন বলে তুমি কে এইসব বলার? তুমি মনে হচ্ছে খুব সুন্দর দেখতে। তখন সে নিজের পরিচয় দিয়ে বলে সে একটা টাইগার ডিমন। ফক্স প্ল্যানেটে সবাই তাকে দাদামশাই বলে ডাকে। সে তখন বোঝাতে চায় সে সবার থেকে বেশি পাওয়ারফুল। এটা শুনে বাও তো বিরক্ত হয়ে তালি বাজানো শুরু করে দেয়। সে উল্টো তার সাথে খারাপ ব্যবহার করলে দাদামশাই তো তার গলা চেপে ধরে। বাও তখন বুঝতে পারে তার সঙ্গে খারাপ ব্যবহার করলে বিপদ আছে। তাকে পটাতে হলে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে এবং তাকে পাম দিতে হবে, তাহলেই সে এখান থেকে বের হতে পারবে। বাও তার হাত থেকে বাঁচার জন্য তার কাছ থেকে মাপ চায়। এরপরে সে তাকে
তাকে ছেড়ে দিলে বাও নিজের কাজ শুরু করে দেয়। সে তার অনেক বেশি প্রশংসা করা শুরু করে দেয় আর সে বলে সে যেন তাকে এখান থেকে বের হতে সাহায্য করে। সে সব থেকে বেশি শক্তিশালী এবং দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। প্রথমে সে তো রাজি হচ্ছিল না, কিন্তু তার এত রিকোয়েস্ট আর ন্যাকামো দেখে অবশেষে সে তো রাজি হয়ে যায় আর তাকে জেলখানা থেকে বাইরে বের করে নিয়ে আসে। রাস্তায় যেতে যেতে সে তাকে আরো বেশি পটানোর চেষ্টা করছিল যেন সে লিংজির প্রাসাদে যেতে পারে। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে তো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর তখনই সেখানে লিংজি চলে আসে আর তাকে দেখে সে তো তার পিছু করা শুরু করে দেয় আর পিছু করতে করতে সে লিংজির ঘর পর্যন্ত চলে যায়। কিন্তু এরপরে লিংজি তাকে আর সামনে এগোনোর অনুমতি দেয় না। সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাও তার ঘরের বাহিরে সিঁড়িতেই বসেছিল আর বলছিল, জানো আমি অনেক পাহাড় পর্বত পেরিয়ে এখানে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্য, কারণ আমি তোমাকে তো অনেক বেশি মিস করছিলাম। আর এই সব কিছু ভেতর থেকে লিংজি তো শুনতে পাচ্ছিল, তবে সে এই কথাগুলোর কোনো উত্তর দিচ্ছিল না। বাও মনে করছিল সে হয়তো এখন ঘুমিয়ে গিয়েছে আর এই জন্য বাও সেখানে বসে ঘুমিয়ে পড়ে। বাও ঘুমানোর পরে লিংজি বাইরে বেরিয়ে আসে এবং সে সারা রাত গাছের উপরে বসে থেকে বাওকে দেখছিল। দাদিমা তো জানতে পেরে যায় বাওকে কেউ মুক্ত করে দিয়েছে, তাই সে সার্জেনকে বলে বাও যেন কোথাও পালিয়ে যেতে না পারে। তার ভেতর থেকে প্রথমে লিংজির সোল বের করতে হবে। তারপরে বাওয়ের যখন ঘুম ভেঙে যায় তখন সে দেখে গাছের উপরে লিংজি ঘুমিয়ে আছে। সে নিজেও গাছের উপরে উঠে যায় আর তাকে অনেক কাছে থেকে দেখা শুরু করে দেয়। বাও লিংজিকে দেখে কান্না করছিল আর সেদিনের কথা ভেবে বলছিল, তোমার কি এখনো বুকে অনেক ব্যথা আছে? যখন সে তার বুকে হাত দিতে যাবে ঠিক তখনই লিংজি সেখানে ঘুম ভেঙে যায়। সে তখন লিংজির কাছে মন থেকে ক্ষমা চায় আর বলে এতদিন সে তাকে অনেক বেশি মিস করেছে। এটা শুনে লিংজি তখন তাকে ইগনোর করে আবারও তার নিজের ঘরের দিকে চলে যায়। তখন তাকে বাইরে একা দাঁড়িয়ে থাকতে দেখে জোয়ান তাকে নিজের সঙ্গে করে নিয়ে যেয়ে তাকে থাকার জায়গা দেয়, এমনকি তাকে পড়ার জন্য সুন্দর সুন্দর ড্রেসও বের করে দেয়। আর ঠিক তখনই সেখানে দাদামশাই চলে আসে। এটা ছিল মূলত জোয়ানের ভাই। তাকে দেখে বাও তো নিজের চেহারা লুকানোর চেষ্টা করে, কিন্তু সে তো তাকে দেখেই ফেলে। এখন সে তার সম্পর্কে বাজে বাজে কথা বলতে শুরু করলে বাও তার আগেই তার মুখটি বন্ধ করে দেয়। জোয়ান চলে যাওয়ার পরে দাদামশাই তো আবার তার কান মলে দেয় আর তাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। এরপরে সে তাকে নিয়ে বসে খাবার খেতে বসে। সে এখানে জানতে পারে লিংজির বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। সে তার দাদিমার একমাত্র প্রিয় নাতি। এদিকে হো যখন খেতে বসার জন্য চেয়ার খুঁজছিল তখন সেখানে থাকা কেউ তাকে বসার জন্য জায়গা দিচ্ছিল না। বাও এখন রান্নাঘরে গিয়ে রান্না করার চেষ্টা করছিল, কেননা সে নিজে হাতে লিংজিকে খাবার রান্না করে খাওয়াতে চায়। দাদামশাই তো এখানে বসে বসে আবার তাকে সাহায্য করে, কিন্তু বাও তো ঠিক তেমন ভাবে রান্না করতে পারে না। তারা দুজন মিলে তো এদিকে রান্নাঘরের 12টা বাজিয়ে দেয়। চারিদিকে ধোয়া দেখে জোয়ান সেখানে চলে আসে এবং তাদের দুজনকে রাগ করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে লিংজির বন্ধু তখন তাকে বলে ইদানিং বাও সবসময় ছোট প্রিন্সের সাথে ঘুরে বেড়ায়, না জানি সে তার উপরে আবার কি জাদু করেছে। প্রিন্স তার সব আবদার কেন যেন মেনে নিচ্ছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাও তার রান্না করা খাবার নিয়ে লিংজির ঘরের টেবিলের উপরে এসে রেখে দেয় আর লিংজির আসার শব্দ শুনে পাশেই সে লুকিয়ে পড়ে। লিংজি তো এটা বুঝতে পারে আর ঘরে গিয়ে সেই খাবারগুলো দেখতে পায়। এদিকে তার সার্জেন্ট তো দেখতে পায় খাবারগুলো একেবারেই পুড়ে গিয়েছে। সে তাকে এই খাবারগুলো ফেলে দিতে বলে। এটা দেখে বাওয়ের তো মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু সে কোনোভাবে আশা হারায় না। সে ঠিক করে এরপরে সে আরো অনেক মজার মজার খাবার ভালোভাবে রান্না করে নিয়ে আসবে। আর সে আবারও রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। দাদামশাই তখন বিরক্ত হয়ে বলে সে আর কতবার এমন রান্না করবে। লিংজি তো খাবার খায় না, সে তো ফেলে দেয়। বাও তো রেগে গিয়ে বলে সে তার খাবার খাক অথবা না খাক, তবুও সে তার জন্য রান্না করেই যাবে। একদিন সে ঠিকই কোনো না কোনো ভাবে সফল হবে। তখনই সেখানে জোয়ান এসে লিংজির জন্য কিছু সুস্বাদু খাবার সেখানে থেকে বক্সে ভরে নিয়ে যায়। বাও তখন ভাবছিল জোয়ান অনেক বেশি সুন্দরী, সে লিংজির জন্য অনেক সুস্বাদু খাবারও রান্না করে নিয়ে যায়, কিন্তু বাও তো কোনো কাজেরই না। দাদামশাই তখন বলে আমার বোনের সঙ্গে কখনো তুমি নিজের কম্পেয়ার করো না, তুমি দেখতে অনেক বেশি অসুন্দর, তাই অসুন্দর হয়ে থাকবে। আর এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় আর দাদামশাই সেখান থেকে চলে যায়। আর এই অবাস্তব মোমেন্টটি দেখে এখানে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের গল্পটি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যতদিন না পরবর্তী এপিসোডগুলো এক্সপ্লেন করছি ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।